একদম র ডাটা দিলে কিন্তু কাজ হবে না। আমাদের এমনভাবে মানে র ডাটাটা কনভার্ট করতে হবে, মানে মেশিন যেন সেটা রিড করতে পারে আর কি, বা সেটা নিয়ে কাজ করতে পারে, এবং সেখানে কিছু চেঞ্জও করার প্রয়োজন হতে পারে। ধরা যাক যে আমাদের দুটো ফিচার আছে, হ্যাঁ, তো দুটো ফিচার দিয়ে আমি মডেল ট্রেন করলে যে রেজাল্ট পাচ্ছি, দেখা গেলো এই দুটো ফিচারকে আমরা তিনটে ফিচারে কনভার্ট করলে বা ঠিক ফিচারের মধ্যে কিছু ট্রান্সফরমেশন করলে দেখা যাচ্ছে আমরা গুড রেজাল্ট পাচ্ছি। এই যে ফিচার ট্রান্সফরমেশন করছি একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য, এটাকেই বলা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। The process to create such data from raw data to be consumed by machine called ফিচার ইঞ্জিনিয়ারিং। মানে আমি ফিচারের মধ্যে কিছু মানে কাজ করব আর কি, ইঞ্জিনিয়ারিং করব, সেটাই হলো ফিচার ইঞ্জিনিয়ারিং, যাতে আমরা আরো বেটার রেজাল্ট পাই আর কি। এখানে এটা দেখা যাচ্ছে, ছবিতেও দেখা যাচ্ছে যে আমাদের এই যে ডাটা সোর্স, ডাটা রিট্রিভাল, এখানে এই যে ডাটা প্রি প্রসেসিং, তারপরে এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং তারপরেরটাই, তাই না? প্রথমে আমরা ডাটা প্রি প্রসেসিং করি, তারপরে ফিচার ইঞ্জিনিয়ারিং করি, এবং এরপরে কিন্তু আমাদের ফিচার স্কেলিং, সিলেকশন এগুলো আছে আর কি। তারপরে আমরা মডেলকে সেই ডাটা দিই। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, এটা ডাটা প্রি প্রসেসিং এর মধ্যেও কিন্তু পড়ে আর কি। আজকের যে চ্যাপ্টারটা, এটা মেইনলি আসলে ডাটা প্রি প্রসেসিং, তার মধ্যে এটা একটা চ্যাপ্টার যে ফিচার ইঞ্জিনিয়ারিং। এবার একটু আসুন যে যেখানে বলছে যে ফিচার ইঞ্জিনিয়ারিংটা দেখো, ইট ইজ অ্যান আর্ট লাইক প্রোগ্রামিং। হ্যাঁ, মানে একটা প্রোগ্রামিং যেমন একটা আর্ট, এক একজন এক একভাবে প্রোগ্রামিং করে, তাই না? একই প্রবলেমের প্রোগ্রামিং কিন্তু এক একজনের এক এক রকম হয় আর কি। এটাও আর্ট আসলে। ফিচার ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা আর্ট, যে আসলে সে ফিচারগুলো কিভাবে আসলে এটা অর্গানাইজ করবে, হ্যাঁ, ডাটাগুলোকে কিভাবে অর্গানাইজ করবে যাতে আমরা গুড রেজাল্ট পেতে পারি আর কি, মডেলটা ভালো ভালো পারফরমেন্স দেয় আর কি। এটা আসলে ফিচার ইঞ্জিনিয়ারিং। তো মেনলি চার ভাগে ভাগ করা যেতে পারে ফিচার ইঞ্জিনিয়ারিংকে। একটা হলো ফিচার ট্রান্সফরমেশন, একটা হলো ফিচার কনস্ট্রাকশন, একটা ফিচার সিলেকশন, আর একটা হলো ফিচার এক্সট্রাকশন। প্রথমে আমরা দেখি, আজকে আমরা এটা একটু আলোচনা করবো আর কি, ফিচার ট্রান্সফরমেশন। আমি অন্যগুলো তোমাদের একটা সেলফ রিডিকশন আমি দেবো আর কি, একটা আমরা ডিটেলস একটু আলোচনা করে নেব। ওকে, ফিচার ট্রান্সফরমেশন মধ্যে যে আমরা আরো কয়েকটা আমরা সাব ডিভিশন আছে, যেমন ফিচার ট্রান্সফরমেশনের মধ্যে মিসিং ভ্যালু, তাই না? আমরা জানি মেশিন লার্নিং কিন্তু মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে পারে না। তো সুতরাং মিসিং ভ্যালু রাখা যাবে না কোনো ফিচারে, তাই না? মিসিং ভ্যালু আমাদের এটা ফিল করতে হবে যেভাবে হোক আর কি। তারপর হ্যান্ডেলিং ক্যাটাগরিক্যাল ভ্যালু বা ক্যাটাগরিক্যাল ডাটা। মেশিন লার্নিং কিন্তু কোনো ক্যাটাগরিক্যাল ডাটাও হ্যান্ডেল করতে পারে না। যেমন আমি যদি কোনো একটা সিটি নিয়ে কাজ করি, হ্যাঁ, সিটির মধ্যে কি কি আছে, সে ধরো রাজশাহী, ঢাকা, হ্যাঁ, ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে, বা কোনো টেক্সট আছে, এগুলো কিন্তু আসলে মেশিন লার্নিং হ্যান্ডেল করতে পারবে না। এগুলো তাহলে আমাদের কনভার্ট করতে হবে একটা কোনো আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে, তাই না? এটাই ফিচার ট্রান্সফরমেশন। আউটলেট ডিরেকশন, তাই না? যে যদি কোনো আউটলায়ার থাকে কোনো একটা ডাটা সেটে, আমি ধরো কোনো এজ নিয়ে কাজ করছি, হিউম্যান এজ আর কি। হ্যাঁ, তো এজের মধ্যে ডাটা কি থাকতে পারে? ধরো আমি হয়তো 10 থেকে 50-এর মধ্যে ম্যাক্সিমাম ডাটা আছে, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে একটা ডাটা আছে হয়তো 95। এইটা কিন্তু ওই রেঞ্জের মধ্যে না আসলে, তাই না? এটা তো মানে একটা আউটলায়ার ডাটা। বা একটা ডাটা আছে 2 বা 1, তাই না? তো এগুলো আউটলায়ার, যেগুলো আমাদের সাধারণ যে রেঞ্জটা আছে এই রেঞ্জের বাইরে আছে আর কি। তো এরকম যদি ডাটা থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট অনেক সময় পাওয়া যায় না আর কি, মডেল ভালো পারফর্ম করতে পারে না। হ্যাঁ, আমি আর একটা এক্সাম্পল দিতে পারি। ধরো কোন একটা ক্লাসে সিজিপিএ আমাদের 3 থেকে 3.5 এর মাঝে আর কি, বা 3.3-র মাঝে সব সিজিপিএ আছে ম্যাক্সিমাম আর কি। হ্যাঁ, কিন্তু একজনের সিজিপিএ দেখা গেল 3.9, আর একজনের সিজিপিএ আছে 2.6, তাই না? এটা কিন্তু এই যে রেঞ্জ, এই যে এটা নর্মাল যে রেঞ্জটা, সেই রেঞ্জের বাইরে গিয়ে, তাই না, রিয়েল আউটলায়ার। আউটলায়ার থাকলে কিন্তু মডেল মানে অত মানে বেটার পারফর্ম করবে না, এটা খেয়াল রাখতে হবে। আমাদের আউটলায়ার করে জেনারেলি আমরা এটা রিমুভ করে দিই।
এরপরে আছে ফিচার স্কেলিং। হ্যাঁ, ফিচারকে স্কেলিং করতে হয়, এটা আমি একটু ডিটেলস আলোচনা করব, যে যে কোনো একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হয় ভ্যালুগুলোকে। হ্যাঁ, রেঞ্জের মধ্যে নিয়ে আসলে অনেক সময় আমরা বেটার রেজাল্ট পাই আর কি। এগুলো আমি একটু জাস্ট একটু আলোচনা করে যাই। মিসিং ভ্যালু তো আমরা জানি যে কিভাবে মিসিং ভ্যালু রিমুভ করতে হয়, এগুলো মনে হয় তোমরা খুব ইজিলি করতে পারবা, তাই না? ওই যে আমি মিন ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারি, তাই না? তারপরে মিডিয়ান ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারি। এইভাবে কিন্তু আমরা মিসিং ভ্যালুটা হ্যান্ডেল করতে পারি আর কি। সেকেন্ড লাইনে কিন্তু অনেক এক্সাম্পল কিন্তু আছে, যেমন এখানে দেখো এজ এজ পেলে দুটো নাল ভ্যালু আছে, মিসিং ভ্যালু। এটা দেখা গেল যে কোনো একটা মিডিয়ান দিয়ে বা অ্যাভারেজ ভ্যালু দিয়ে এটা রিপ্লেস করা হয়ে গেছে, তাই না? তাহলে এইটা কিন্তু এখন ওয়ার্কেবল ফিচার, হ্যাঁ, ফিচার ট্রান্সফরমেশন কিন্তু হইলো আর কি এটা। আচ্ছা, ক্যাটেগরিক্যাল ডাটা কিভাবে? আমরা আমরা জানি যে অন হট এনকোডিং করা যায়, তাই না? যেমন এখানে একটা ফিচার আছে ডগ, অ্যানিমেল টাইপ আর কি, বিভিন্ন অ্যানিমেল আছে এখানে। এটাই কিন্তু ক্যাটেগরিক্যাল ডাটা। এটা তখন আমাদের কি করতে হবে, এই ফিচারটা অ্যানিমেল ফিচারে ট্রান্সফর্ম করতে হবে। কিভাবে? এই যে আমরা একটা ওয়ান অফ দ্য টেকনিক অন হটে এনকোডিং করতে পারি, যে এইভাবে যে এই যে কয় ধরনের অ্যানিমেল আছে, ডগ আছে, ক্যাট আছে, শিপ আছে, লায়ন আছে, হর্স আছে, তাই না? সবগুলো আমি এভাবে লিখে নিলাম, দিয়ে আমি এইভাবে কোড করলাম যে যেহেতু এটা প্রথমটা ডগ ছিল, তাহলে ওয়ান, বাদ বাকি সবগুলো জিরো। এরকম যদি দেখা যায় যেখানে ওয়ান থাকবে সেইটাই আসলে সেই অ্যানিমেলটা মিন করবে। যেমন সেকেন্ড ইন্ডেক্সে কি আছে, জিরো ওয়ান, আবার সব জিরো জিরো জিরো, এইখানে খালি ওয়ান আছে, তার মানে এটার সেকেন্ডটা আসলে ক্যাট, ক্যাট মিন করছে। অর্থাৎ জিরো ওয়ান জিরো 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 দিয়ে এই বিট প্যাটার্নটা দিয়ে আসলে ক্যাট মিন করছে। তারপর একটা শিপ, থার্ড পজিশনে ওয়ান, শিপ মিন। এইভাবে লাস্টে দেখা যায় এটা মানে লাস্টে যদি ওয়ান থাকে তার মানে এটা হর্স। এইভাবে কিন্তু কোড করে কিন্তু এই ক্যাটেগরিক্যাল ডাটাগুলোকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করা হয়, যাতে মেশিন এটা বুঝতে পারে। এটাই হলো একটা আমাদের, এটাও কিন্তু ফিচার ট্রান্সফরমেশন, না? ওকে, এরপরে আসে দেখো আউটলায়ার। এই যে যেমন এখানে দেখো, এই যে আমার যখন এই যে আমাদের, আমার মানে জেনারেল বা বেশিরভাগ ডাটা কিন্তু কোথায় আছে, এই রেঞ্জের মধ্যে আছে কিন্তু। আর কিছু দেখা আউটলায়ার আছে, যেখানে এখানে একটা আউটলায়ার আছে, আর এদিকে কিছু আউটলায়ার আছে, এগুলো সব আউটলায়ার। তাহলে আমি যদি এটা কোনো একটা রিগ্রেশন প্রবলেম সলভ করতে যাই এটাতে, এই ডাটা সেট দিয়ে, তাহলে ধরো এইটা আমাদের রিগ্রেশন লাইন, এই যে এটা ডব্লিউ2। কিন্তু আমি যদি এখন এইগুলো রিমুভ করে ফেলি, এই যে এগুলো যদি রিমুভ করে ফেলি আউটলায়ার গুলো, তখন রিগ্রেশন লাইনটা দেখো এরকম কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি বেটার রেজাল্ট পাবো। তার মানে কি, একটা দুটা যদি আমাদের আউটলায়ার থাকে তাহলে কিন্তু এই যে রেজাল্টটা কিন্তু তার মানে মানে ভ্যারি করে, আসলে পারফেক্ট রেজাল্ট কিন্তু আমরা পাই না। তো এটাই করা হয় যে আউটলায়ারটা রিমুভ করা হয় আর কি। এরপরে কোনটা আসছে, ফিচার স্কেলিং। এটা নিয়ে আমি একটু আলাপ করবো আর কি ভালো মতো, যে মানে একটা কমন স্কেলে আসলে ফিচার ভ্যালুগুলোকে নিয়ে আসা বা একটা রেঞ্জে নিয়ে আসা যায়, যেন প্রত্যেকটা কলাম মানে তার কি বলা যায় ওয়েটটা ইকুয়াল থাকে। যেমন এখানে দেখো, এখানে যে যে এই ডাটা সেটে কান্ট্রি আছে, এজ আছে, স্যালারি আছে, হ্যাঁ, পারচেজড আছে, তাই না? যে ফ্রান্স থেকে দেখো এবারে যে এজ ধরলাম, যে এজ হলো কোনো একটা কাস্টমারের 44, স্যালারি হলো তার 72,000, এবং সে পারচেজ করে নাই, কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে নাই। তো এইখানে আমি যদি চিন্তা করি, দেখো মানে এই যে এজ, এজ এবং স্যালারি দুটো মানে তো ইকুয়াল হওয়ার কথা, এজের উপরে ডিপেন্ড করবে আমাদের পারচেজ, স্যালারির উপরে ডিপেন্ড করবে, কিন্তু ভ্যালুটা কিন্তু কোথায় 72,000, কোথাও কোথায় 44। এই কারণে অনেকগুলো অ্যালগোরিদমে অনেক অনেক অ্যালগোরিদম আছে যেগুলোতে এই ভ্যালুগুলো ম্যাটার করে, যেটার ভ্যালু বেশি সেটার উপরে কিন্তু বায়াসড হয়ে যায় মডেল। তার মানে কি, এইখানে কি হবে, কিছু কিছু মডেল এমন পারফর্ম করবে যে এই এজের উপরে কোনো কিছু ডিপেন্ডই করবে না, কার উপরে ডিপেন্ড করবে, শুধুমাত্র স্যালারির উপরে, কারণ স্যালারির ভ্যালুগুলো অনেক বেশি, এজ অনেক কম। তাহলে আমি এজের কোনো ইফেক্টই পাবো না কিন্তু এই মডেলে। তো সুতরাং এটা খুব একটা ভালো মডেল হবে না। এই কারণে কি করতে হবে,
যে এই সমস্ত ভ্যালুকে একটা রেঞ্জে নিয়ে আসতে হবে। না, তাহলে আমি বললাম যে না ঠিক আছে, একদম 0 থেকে 1 এর মধ্যে একটা রেঞ্জ নিয়ে আসো, তাই না? প্রত্যেকটা ভ্যালুকে 0 থেকে 1 এর মধ্যে কনভার্ট করো। এটাও কনভার্ট করো। এদিকের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে কনভার্ট করবো। অর্থাৎ তাহলে কি হবে? দুটোই কিন্তু একই রেঞ্জে এসে যাবে। এটাই কিন্তু ফিচার স্কেলিং করো, তাই না? তাতে প্রত্যেকটা ফিচারের মানে কি বলবো, আউটপুট প্রত্যেকটা ফিচারের উপরে একই রকম ভাবে ডিপেন্ড করবে, ডিপেন্ডেন্সি সেম হবে আর কি প্রত্যেকটা ফিচারের উপরে। এতে আমাদের মডেলটা কোনো বায়াসনেস শো করবে না, একটা খুব গুড মডেল হবে আর কি। আচ্ছা, ফিচার কনস্ট্রাকশন আমি পরে আলাপ করি। আচ্ছা, আলাপ যখন করছি আমি করেই ফেলি একটু। ফিচার কনস্ট্রাকশনটা কি? ফিচার স্কেলিংটা আমি পরে একটু ডিটেলস আলোচনা করছি। 2 নম্বরে ছিল কিন্তু ফিচার কনস্ট্রাকশন। ইট ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং নিউ ফিচার্স। নতুন ফিচার তৈরি করা আর কি। ফিচার আছে, এখান থেকে আমাদের নতুন একটা ফিচার তৈরি করা, যেটাতে কি হবে, পারফরমেন্সটা আরো ইমপ্রুভ করবে। এটা হলো ফিচার কনস্ট্রাকশন। যেমন এইখানে দেখো, এই যে আমাদের টাইটানিক ডাটা সেট ছিল, তোমার মনে আছে? টাইটানিক ডাটা সেটের মধ্যে দেখো, এই যে সিবলিং সিবলিং স্পাউস এবং প্যারেন্ট চাইল্ড, এইটা কি, এই দুটোই তো আসলে সাথে ছিল, তাই না? কোন একটা পার্সনের, কোন একটা প্যাসেঞ্জারের সাথে ছিল। তার মানে কি, পুরাটা মানে যদি আমি দুটো মিলে একটা বানাই, যে তার মানে কি, তার কোম্পানি কারা ছিল, এটা দিয়েও কিন্তু একই রকম মিনিং বোঝাচ্ছি কিন্তু, তাই না? তাহলে আমি দুটো মিলে কিন্তু আমি একটা করতে পারি, যে কোম্পানি বা ফ্যামিলি, বলতে পারি ফ্যামিলি, এ সবাই কিন্তু ফ্যামিলির অংশ। অর্থাৎ দুটো যোগ করে, এটা আর এটা যোগ করে আমি একটা অ্যাট্রিবিউট বা একটা ফিচার বানাতে পারি। তাতে অনেক সময় কিন্তু আমি এক গুড রেজাল্ট পেতে পারি আর কি। এটা হলো ফিচার কনস্ট্রাকশন, মানে নতুন আমি একটা ফিচার তৈরি করছি আর কি। আশা করি বোঝা গেছে। এরপরে আসে ফিচার সিলেকশন। ফিচার সিলেকশন the process in machine learning that choose a subset of features। মানে ফিচার মানে মানে একটা কমপ্লিট ফিচার্স আছে, সেখান থেকে সেট অফ ফিচার নিয়ে নাও, মানে সবগুলো ফিচার না নেয়া। ধরো 100টা ফিচার আছে একটা, হ্যাঁ 100টা ফিচার আছে একটা ডাটা সেট, কিন্তু আমি হয়তো 50টা নিয়ে কাজ করলাম। তাতে দেখা যাচ্ছে যে আমার রেজাল্ট অলমোস্ট একই রকম আসছে। তাহলে আমি ফিচার যত কমবে তত কিন্তু আমার মডেলের পারফরমেন্স বেটার হবে, তাই না? ফিচার যত বেড়ে যাবে তত ট্রেনিং টাইম বেড়ে যাবে, ফিচারের পারফরমেন্স খারাপ হবে। এটাই স্বাভাবিক আর কি। ফিচার সিলেকশন করে অনেক সময় কিন্তু আমাদের মডেলের পারফরমেন্স বেটার করা হয়। যেমন এক্সাম্পল, যে এমনিস্ট যে ডাটা সেটটা আছে, এই যে এমনি ডাটা সেটে কি আছে, হ্যান্ড রিটেন ক্যারেক্টার্স আছে না, সব হ্যান্ড রিটেন, 70,000 ক্যারেক্টার্স আছে কিন্তু হ্যান্ড রিটেন। এবং এখানে দেখা যাচ্ছে যে কতগুলো কলাম আছে, 784 কলাম আছে, কারণ এটা 28/28 একটা হলো ম্যাট্রিক্স, তাই না? তো 28/20 মানে 784টা আসলে আমাদের পিক্সেল আছে। এই প্রত্যেকটা পিক্সেলকে একটা কলাম বলা হচ্ছে, তাই না? যে পিক্সেল 0, পিক্সেল 1, পিক্সেল, এভাবে 784টা কিন্তু এখানে পিক্সেল। তাহলে কলাম বা ফিচার হয়ে গেল 784টা, অনেক বড়, তাই না? এখন এইটা দিয়ে মডেল ট্রেন করলে যে টাইম নিবে বা যে পারফরমেন্স হবে, এর চেয়ে যদি আমি ফিচার কমাতে পারি, যাতে পারফরমেন্স মানে কি বলবো ডিগ্রেড না করে, এবং এটা খুব মানে ফাস্টার কিন্তু ট্রেনিং হবে আর কি, তাই না? কিভাবে, দেখো, এই যে বাউন্ডারির কাছে যে পিক্সেল গুলো আছে, তাই না, যে এগুলো 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 পিক্সেল, এগুলো প্রত্যেকটা হ্যান্ড রিটেন ক্যারেক্টার, বাউন্ডারির সাইডের এগুলো কিন্তু কোনো কাজের না, তাই না? কোনো কিছু মানে কোনো ইনফরমেশন এটা বেয়ার করছে না আর কি। আমাদের দেখো পাসপোর্ট সাইজের ছবির মতো না, তো ছবি এখানে ছবি আছে, তাই না, এখানে ছবি আছে। এই যে এগুলো কিন্তু কোনো কিছু মিন করছে না, এগুলো মিন করছে না, এগুলো মিন করছে না। এইগুলো কিন্তু বাউন্ডারির যে পিক্সেলগুলো, এগুলো যদি আমি বাদ দিয়ে দিই, এই কলমগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সাইজ অনেক ছোট হয়ে যাবে, নাম্বার অফ ফিচার্স কমে আসবে, এবং আমাদের মডেলটা ফাস্টার ট্রেন করবে আর কি। এটি হলো ফিচার সিলেকশন আর কি। তো ফিচার সিলেকশনেও কিন্তু অনেক টেকনিক আছে, হ্যাঁ, তো তোমরা তো অবশ্যই জানো।
র্যান্ডম ফরেস্ট তার মধ্যে একটা, আরও অনেক কিছু টেকনিক আছে যে কোন কোন ফিচারগুলো আসলে বেশি ইফেক্টিভ, এটা কোরিলেশন দিয়েও কিন্তু বের করা যায় আর কি। এটা হলো আমাদের ফিচার সিলেকশন। এরপরে আসো ফিচার এক্সট্রাকশন। ফিচার এক্সট্রাকশনটা কি? ফিচার এক্সট্রাকশন মেশিন লার্নিং ট্রান্সফর্ম raw data into set of meaningful characteristics capturing essential। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি, যে এই যে আমরা হাউস প্রাইস প্রেডিকশন দেখছিলাম, যে এখানে কি ছিল, নাম্বার অফ রুমস আর নাম্বার অফ বাথরুম ছিল। তো এখান থেকে মানে আমি কিন্তু মানে কোনোটাকে বাদ দিতে পারছি না কিন্তু, তাই না? আমি কিন্তু ফিচার কমাতে পারছি না এখানে, নাম্বার অফ রুমসও দরকার, নাম্বার অফ বাথরুমসও দরকার, আমি কমাতে পারছি না। একটা কমালে কিন্তু দেখা যাবে যে এটা মডেলের কি বলবো, একটা ইম্পর্টেন্ট ফিচার বাদ হয়ে যাবে, এর মডেল ভালো পারফর্ম করবে না। কিন্তু আমি যদি এটাকে এই দুটো জোড়া লাগিয়ে দেখো, এই যে নাম্বার অফ রুমস কয়টা আর বাথরুমটা দুটো যোগ করে যদি আমি এরিয়া বলে একটা নতুন একটা ফিচার এক্সট্রাক্ট করি আর কি, একটা ফিচার এক্সট্রাক্ট করি একটা, এই দুটো মিলে তখন কি হবে, এই দুটো বাদ দিয়ে কিন্তু আমি শুধুমাত্র এরিয়া বলতে পারি আর কি, না? তখন দেখা যাবে যে পারফরমেন্স খুব বেশি করে ডিগ্রেড করছে না। মানে এই দুটো থেকে নতুন একটা আমি এক্সট্রাক্ট করলাম আর কি, এই দুটো তখন আর থাকতেছে না, তাই না? তো এগুলো মোটামুটি গেল আমাদের 4 রকমের ফিচার ফিচার ইঞ্জিনিয়ারিং আর না। আমি এবার একটু ফিচার স্কেলিংটা নিয়ে একটু ডিটেলস আলাপ করবো। হ্যাঁ, তো ফিচার স্কেলিংটা আমি একটু বলি কি জিনিস এটা। ফিচার স্কেলিং ইজ এ টেকনিক, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমাদের মেশিন লার্নিং বলো ডিপ লার্নিং বলো, এটা কিন্তু লাগবেই। হ্যাঁ, ফিচার স্কেলিংটা টেকনিক স্ট্যান্ডার্ড, এই যে রেঞ্জে একটা 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 ভ্যালুকে, একটা একটা ফিচারকে, একটা কলামকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা, তাই না? এই যেখানে এক্সাম্পল দিচ্ছে দেখো, যে সাপোজ অন ফিচার ইজ ইন দ্য রেঞ্জ অফ 1000, একটা আর একটা রেঞ্জ আছে 10, দুটো ফিচার দুই রকম রেঞ্জ আছে, তাহলে কি মানে এটা তো আসলে সিমিলার রেঞ্জে নাই, এক একটা তাহলে মানে ইম্পর্টেন্স কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে আর কি ভ্যালুর উপরে, তাই না? এর জন্য আমাদের কি করতে হবে, ফিচার স্কেলিং করতে হবে। টু টাইপস, মানে দুই রকমের ফিচার স্কেলিং আছে, একটাকে কি বলা হয় স্ট্যান্ডার্ডাইজেশন, একটা হলো নর্মালাইজেশন। তো স্ট্যান্ডার্ডাইজেশনের ফর্মুলাটা কি, যে নতুন যে ডাটা পয়েন্টটা হবে সেটা কি হবে, ওল্ড ডাটার থেকে মিনটা বাদ দিতে হবে, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করতে হবে। এতে কি হবে, ট্রান্সফর্ম ফিচার্স টু হবে মিন অফ জিরো, মানে এই ডাটা যখন ট্রান্সফর্ম হয়ে যাবে সবগুলো ডাটা পয়েন্ট, তাদের মিন কত হবে, তাদের মিন হবে জিরো। এটা ইন্টারেস্টিং, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1। এটা আর নর্মালাইজেশনটা কি, নর্মালাইজেশন কি করবে, মানে ডাটা ডাটা জেনারেলি 0 থেকে 1-এর মধ্যে করবে আর কি, তাই না? 0 থেকে 1-এর মধ্যে। আচ্ছা, আরেকটু আমরা দেখছি পরে আর কি, এক্সাম্পলটা এখানে দেখা যাচ্ছে দেখো, পরেরটা যাই। যেখানে এক্সাম্পলটা দেওয়া আছে আর কি, যে এই যে কেন আমাদের ফিচার স্কেলিংটা প্রয়োজন আর কি, না? যেমন এখানে এজ আছে, স্যালারি আছে, পারচেস করবে কি করবে না, তাই না? তো আমরা দেখো কেএনএন এ কি করি, আমরা ডিস্টেন্স মেজার করি কিন্তু, না? যে x1 x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। তো এইটার তো অবশ্যই বেশি হবে, কারণ এই দুটো ভ্যালু, এক্স মানে তো এজ, তাই না? এজ যেহেতু ছোট, এইটাও খুব ছোট হবে, এটা খুব ছোট হবে, আর এটা অনেক বড় হবে, এটা স্যালারি তো অনেক বড়। এই যে এখানে দেখা যাচ্ছে যে এইটা দেখো, এইটা কত হয়েছে, স্যালারিটা কত স্কোয়ার করে অনেক বড় একটা নাম্বার হয়েছে, আর এজেরটা মাত্র 529 হয়েছে। এটার তুলনাতে এটা কিছুই না। অর্থাৎ যে ডিস্টেন্স যেটা হবে সেটা সোলি ডিপেন্ড করবে কার উপরে, স্যালারির উপরে। এটা দেখাচ্ছে একটা নিউমেরিক্যাল, অন্য কিছু না। তখন এগুলো কেএনএন এ কিন্তু মারাত্মক এফেক্ট করবে, কেএনএন পিসি এগুলো এগুলো অ্যালগরিদমে আর কি। আচ্ছা, এবার একটু আসো যে আমরা কিছু এক্সাম্পল দেখবো, যে স্ট্যান্ডার্ডাইজেশনের কিছু এক্সাম্পল।
তো এটা আমরা আগে আলোচনা করছি যে নতুন ভ্যালুটা কি হবে, নতুন যে ভ্যালু ডাটা পয়েন্ট যেটা হবে সেটা হবে ওল্ড ডাটা পয়েন্ট তার সাথে মিন মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? যেমন এখানে দেখা যাচ্ছে যে এটা হলো ওল্ড ভ্যালু, এটাকে স্ট্যান্ডার্ডাইজ করলে কি হবে, ট্রান্সফরমেশন কেমন হবে, এই যে দেখো এই যে অ্যাভারেজ ভ্যালু কত, তাহলে সবগুলো যোগ করে কি করতে হবে, সবগুলো যোগ করে আমাদের মানে এটার করসপন্ডিং কি হবে, এটা এই ফর্মুলা ফেলতে হবে, তাই না? যে এটা হলো 27 মাইনাস কি করতে হবে, এটা মিন বের করতে হবে, সবগুলো ডাটা পয়েন্টের মিন বের করতে হবে, মিন বের করে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, এটা ভাগ দিলে আমি প্রত্যেকটা ডাটা পয়েন্টকে কনভার্ট করতে পারবো আর কি। ফাইনালি এটা কি হবে, ধরো এই ডাটা পয়েন্টগুলো এইখানে ছিল, এই ছবিতে আমরা দেখি ডাটা পয়েন্টগুলো এরকম ছিল স্ক্যাটার্ড, এবং এর দেখো মিনটা ছিল এইখানে, মিনটা কোনো একটা পয়েন্টে ছিল আর কি। এদিকে হলো কি, এদিকে স্যালারি, এদিকে হলো এজ, হ্যাঁ তাহলে ডাটা পয়েন্টগুলো এরকম, মিনটা কিন্তু এখানে আছে, কিন্তু আফটার স্ট্যান্ডার্ডাইজেশন করার পরে কি হবে, মিন কি হবে, দেখো ডাটা পয়েন্টগুলো সব শিফট হয়ে গেছে, মিন কি হবে, মিন 0 হবে, অর্থাৎ অরিজিনে চলে আসবে, মিনটা কোথায় চলে যাবে, স্ট্যান্ডার্ডাইজেশন করার পরে অরিজিনে চলে যাবে। এবং এটা দেখো, এইটা এখন দেখো এই ডাটা পয়েন্টগুলো যেগুলো কনভার্টেড মানে অলরেডি স্ট্যান্ডার্ডাইজড, এইগুলোর যদি আমি এবার মিন বের করি তাহলে মিন হবে 0। এটা এইখানে দেখাচ্ছে, দেখো এইখানে, এই যে এখানে, এই যে এখানে একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, দেখো সাপোজ উই হ্যাভ তিনটা ডাটা আছে, একটা হলো 10, একটা 20, একটা 30, তাহলে অ্যাভারেজ কত হবে, মিন তাহলে 20। এবার তুমি আফটার ট্রান্সফরমেশনের পরে মিন কত হবে সেটা দেখো, প্রথম ডাটা কত ট্রান্সফর্ম হবে, দেখো ওই ফর্মুলা দিয়ে যে উপরে কি আছে, ওল্ড ডাটা আমাদের 10, দেখো যে ওল্ড ডাটা 10, আর আমাদের অ্যাভারেজ হলো 20 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস 20 আর একটা ডাটা, সেখান থেকে আবার 20 বিয়োগ স্ট্যান্ডার্ডাইজেশন, আর লাস্ট ডাটা 30, আবার মিন বিয়োগ স্ট্যান্ডার্ডাইজেশন ডিভাইডেড বাই 3 দিয়ে ভাগ করতে হবে। তো সবগুলো দেখা যাবে যে এটা আসলে স্ট্যান্ডার্ডাইজেশন আসলে এখানে কোনো কাজে লাগছে না, কারণ উপরে সবগুলো 0 হয়ে যাবে আর কি, অর্থাৎ মিনটা ক্যালকুলেশন করে দেখা যাবে যে আফটার ট্রান্সফর্ম মিন 0 হবে, আর স্ট্যান্ডার্ডাইজেশন আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1 হবে, ক্যালকুলেট করলে দেখা যাবে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1 হবে। এটাই খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে এটা একটু মনে রাখতে হবে, আফটার স্ট্যান্ডার্ডাইজেশন যে সেট আপ, যে ডাটা সেট ছিল, মিন যাই থাকুক তার মিন হয়ে যাবে তার 0, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে 1, এটা মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা আমি একটু কিছু এক্সাম্পল দেখাইব না, তাহলে মনে হয় যে আলোচনা তো হইলো, এবার আমরা একটু কিছু প্রোগ্রামে যাই আর কি। একটু থামো, জাস্ট আমি 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি।